আসসালামু আলাইকুম। পলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা ক্যাপিটাল বাজেটিং এর 2 নাম্বার ক্লাস করব। ক্যাপিটাল বাজেটিং মূলত চ্যাপ্টারটা হলো প্রিন্সিপালস অফ ফিনান্স বইয়ের, কিন্তু পরবর্তীতে ধরেন যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছেন ধরে নেন, তারা সেকেন্ড ইয়ারে একবার পড়বে ফিনান্সে, থার্ড ইয়ারে পড়বে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ, ফোর্থ ইয়ারে পড়বে প্রজেক্ট ম্যানেজমেন্ট। ধরেন যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছে, ফার্স্ট ইয়ার পড়বে প্রিন্সিপালস অফ ফিনান্সেস, থার্ড ইয়ার পড়বে হলো আপনার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। অর্থাৎ এই সাবজেক্টটা সব ডিপার্টমেন্টে, ধরেন যদি 19 ডিপার্টমেন্টে হয় সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার পড়বে, ফিনান্স ডিপার্টমেন্টে হলো পড়তে হবে। অর্থাৎ যাদেরই আছে তারাই এই চ্যাপ্টারটা করলে প্রায় 10 নাম্বার কনফার্ম পাবেন ইনশাল্লাহ। গত ক্লাসে আমরা এই চ্যাপ্টারের 5টা নিয়ম শিখেছিলাম, বলছিলাম টোটাল 10টা নিয়ম আছে। যদি আপনি 10টা নিয়ম শিখতে পারেন তাহলে ক্যাপিটাল বাজেটিং এর A to Z বেসিক শিখা হয়ে যাবে। আপনারা যারা লাইভে আছেন একটু কষ্ট করে মেসেঞ্জার গ্রুপে লিখে দেন, কারণ অনেকেই জানে আজকে 9:30টায় ক্লাস। আজকে ক্লাসের টাইমটা চেঞ্জ হয়েছে, এটা অনেকে জানে না। লিখে দেন। আর আপনাদের একটা ঘোষণা দিয়ে রাখি, ঈদের 3 দিন ছুটি থাকবে। যদি আপনারা চান আরো বেশি ছুটি নিতে পারেন, 3টা ক্লাস বন্ধ থাকবে। নেক্সট উইকের শনি সোম বুধ 3 দিনের 3টা ক্লাস বন্ধ থাকবে। আর আপনারা যদি মনে করেন যে না, মাত্র 3টা মাত্র ক্লাস বন্ধ থাকবে, আমরা আরো বেশি ছুটি চাই স্যার, তাহলে আরো ছুটি দিব, সমস্যা নেই। তাহলে এই এটা হলো ঈদের আগে শেষ ক্লাস, পরবর্তীতে ঈদের পরে ক্লাস হবে। আচ্ছা, আগের ক্লাস যারা করছেন তারা এই অঙ্কটা বুঝবেন, না হলে আজকের ক্লাস বুঝবেন না। আগের ক্লাসে আমরা শিখতে পারছিলাম সিএফবিটি থেকে সিএফএটি কিভাবে নির্ণয় করা যায়। আবার বলি, আর এম লিমিটেড কনসিডারিং প্রপোজাল টু ইনস্টল এ নিউ মেশিন। আর এম কোম্পানি একটা নতুন মেশিন বসাবে। দ্য প্রজেক্ট উইল কস্ট 1 লাখ। এই প্রজেক্টে 1 লাখ টাকা খরচ হবে, অ্যান্ড ইটস এক্সপেক্টেড লাইফ ইজ 5 ইয়ার। এটা 5 বছর, আগামী 5 বছর চলবে। The estimated cash inflow before tax CFBT of the project are as follow. এটা সিএফবিটি দেওয়া আছে, পরে বলছে ট্যাক্স রেট 50%, যে 1 লক্ষ টাকা বিনিয়োগ করলে এই টাকাগুলো পাওয়া যাবে। সরকারকে ট্যাক্স দিতে হবে 50% এবং অবচয় ধরতে হবে। এইগুলা গত ক্লাসে এই প্রশ্নগুলা বুঝাই দিছি। এরপরে এখানে 9টা অপশন চাইছে, এর মাঝে 5টা অপশন আমি করাই দিছি আপনাদের। বাকি 4টা আজকে করাবো। এখন বাকি যে অঙ্কটাই করি না কেন, আমাকে সিএফএটি প্রয়োজন। সিএফএটি ছাড়া ট্যাক্স দেওয়ার পর যেই জিনিসটা আসে ওইটা ছাড়া অঙ্ক হয় না। আমরা তো গত ক্লাসে, এটা পার্ট 2, পার্ট 2 একের গত ক্লাসে আমরা সিএফএটি বের করা শিখে ফেলছি। এখন যদি মনে হয় না আপনি সিএফএটি বের করা শিখেন নাই, গত ক্লাস করেন নাই, তাহলে মনে করেন প্রশ্নে সিএফএটি দেওয়া আছে, সিএফএটি দেওয়া আছে প্রশ্নে, মনে করে নেন। পরবর্তীতে দেখে নেবেন, ক্লাস তো ভিডিও সেভ আছে, ওইখান থেকে আপনারা দেখে নেবেন। এখন প্রশ্নে চাইছে কি কি চাইছে, এগুলা দিয়ে প্রশ্নে কি কি চাইছে এটা দেখি। এগুলো দেওয়ার পর প্রশ্নে বলতেছে তুমি আমাকে বের করে দেখাবা। পিপিপি বের করে ফেলছি, এআরআর বের করে ফেলছি, পিবিআর বের করে ফেলছি, আরওআই বের করে ফেলছি, এনপিআই বের করো, 10% ডিসকাউন্ট রেট, এনপিভি বের করো। 5 নম্বরে এনপিভি বের করতে বলছে।
5 নম্বরে বলছে এনপিভি। এখন এই এনপিভি বের করতে হবে, আবার 10% রেট দিয়ে দিচ্ছে। এটার অর্থ কি, আপনি যদি এই যেটা বিনিয়োগ করছেন এখানে 10% মুনাফা প্রত্যাশা যদি করেন, তাহলে এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে 10% মুনাফা প্রত্যাশা করতেছেন, তাহলে এই ব্যবসাটা লাভজনক হবে? এটা প্রশ্ন। এনপিভি অর্থ মানে এনপিভি বের করার জন্য আপনাকে আরো ভর করতে হবে, 2টা ঘর করতে হবে। আমরা গত ক্লাস শিখছি এনপিভি বের করতে হলে 2টা ঘর লাগে। একটা ঘরের নাম হলো ডিএফ, আর একটা হলো পিভি। ডিএফ এর ঘরটা কিভাবে করতে হয় এটা মুখস্থ করে রাখবেন, শুধু এই ক্লাসে না, আপনার এমবিএ বিবিএ শেষ করার আগ পর্যন্ত এই এগুলা লাগবে। ক্যাপিটাল বাজেটিং এর অঙ্ক বিভিন্ন জায়গায় লাগবে। ডিএফটা করার নিয়ম হলো 1/1 প্লাস পয়েন্ট। যত পার্সেন্ট বলছে 10% মানে 0.10। 10%-এর অর্থ কি? 0.10। এই পার্সেন্টের অর্থ হলো এই সংখ্যাটাকে 100 দিয়ে ভাগ করা। 12% যদি বলে 0.12 মানে এই 12কে 100 দিয়ে ভাগ করা। অঙ্কে 10% বলছে দেখে আমরা সূত্রের এই জায়গায় 10 লিখছি। প্রথমে সাইন্টিফিক ক্যালকুলেটরে এইভাবে লিখবো, দেখবেন মান আসছে এরকম। এক দেখে এখানে 1 লিখছি, এখানে 2 আছে দ্বিতীয় বছরের জন্য, 2 নাম্বার ঘরের দ্বিতীয় বছর, এখানে লিখবো 8.26। 3 নাম্বার বছর এখানে লিখবো 3, তাহলে আসবে 7.7.751। পরে 4 নাম্বার ঘরের জন্য এখানে লিখবো 4, এ 4। বুঝতে পারলে কষ্ট করে ওকে লিখতে হবে, না বুঝতে বলেন স্যার বুঝি নাই, তাহলে আমি আবার বুঝাই দিব আপনাকে। এই দুইটার ঘরের গুণফল এখানে লিখতে হবে। একটু সারা শব্দ দেন যে ওকে বুঝছি, না বুঝলে হাত উঠায় বলেন যে স্যার বুঝি নাই, আমি আবার আপনাকে বুঝাই দিব। এই দুইটা ঘরের গুণফল যেমন 30,000-এর সাথে এটা গুণ করবো। ধন্যবাদ যারা বলছেন বুঝছি। এখন এই টোটালটাকে যোগ করতে হবে, এটা না হলো টিপিভি। পিভি প্রেজেন্ট ভ্যালু, টিপিভি মানে টোটাল প্রেজেন্ট ভ্যালু। এখন সূত্র লিখতে হবে, যেটা রিকোয়ারমেন্টে বলছে যে এনপিভি বের করো। এনপিভি, টিপিভি মাইনাস এনসিও। এনসিও হলো বিনিয়োগ 1 লাখ টাকা। টিপিভির টাকা হলো 1,02,426। এনসিও হলো 1 লক্ষ। এই হলো এনপিভি বের হয়ে গেল। তা আমরা 6টা সূত্র অলরেডি শিখে গেলাম। 7 নম্বরে তারা জিজ্ঞেস করতেছে আমাদের কাছে যে, বা এরপরে সূত্রটা বলতেছে এনপিআই বের করো। পিআই বের করো, প্রফিটেবিলিটি ইন্ডেক্স। কি চাইতেছে? প্রফিটেবিলিটি ইন্ডেক্স পিআই বের করো। এরপর হচ্ছে এনপিআই বের করো। পিআই বের করার সূত্র এখানে ছিল বিয়োগ, আমি দিব ভাগ, তাহলে পিআই চলে আসবে। অর্থাৎ এই দুইটা জিনিসের মাঝখানে টিপিভি ভাগ এনসিও, পিআই বেরিয়ে আসবে। ভাগ চিহ্নটা এইভাবে দিতে পারি, টিপিভি এনসিও। সূত্রগুলো মনে রাখার কৌশল দেখতেছেন, মাইনাসের জায়গায় ভাগ, দুইটা ফুটা লাগাই দিবেন খালি এই জায়গায় এইভাবে। ভাগ চিহ্ন এইভাবে দেওয়া যায়। টিপিভি হলো আপনার 1,0,2,4,2,6, আর এনসি হলো 1 লাখ। হয়ে গেল আমাদের পিআই। এখন হচ্ছে এনপিআই বের করো।
এনপি এর দুইটা সূত্র আছে। একটা হলো 1 - pi - 1, pi - 1, অর্থাৎ এটা তো সুদ আসল সহ, আসলটা বাদ দিলাম। অথবা আরেকটা অবলিক, এই সূত্রগুলো লিখে আছে সেটার মাঝে। এনপিআই এর সূত্র হলো, এখানে যেমন টিপিপি উপরে আর এনসিও নিচে, এনপিভি বাই এনসিও। এনপিভি এই যে পাইলাম, এনসিও এটাই আসবে। আরো কিছু কথা আছে অঙ্ক করার সময়, দেখা যাবে কিছু কিছু বইতে এখানে 100 দিয়ে গুণ করা, 100 দিয়ে গুণ করলে এটার উত্তর হবে পার্সেন্ট। তখন এটার উত্তর যদি পার্সেন্ট হয় তাহলে এখানে 100 দিয়ে ভাগ বাদ দিতে হবে, উত্তর তখন দিতে হবে পার্সেন্ট। সবগুলোই সঠিক, উত্তর তখন এখানে 100 দিয়ে গুণ করলে এখানে হবে পার্সেন্ট। সব নিয়ম সঠিক, যেটা ভালো লাগে সেভাবে করে। কারণ আমি এটা শিখেছিলাম, আমার বইতে দেখা যাবে পার্সেন্ট দিয়ে উত্তর দিয়ে রাখছে, তখন বলবেন যে স্যার আপনি তো পয়েন্ট দেন, ওই বইতে তো পার্সেন্ট দেয়, আপনারটা হইতেছে না বা আমারটা হইতেছে না, এরকম ভয় করবে না, এই জন্য আমি সব শিখিয়ে দিলাম। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখে দেন। এখন আমরা এই অঙ্ক থেকে আরেকটা জিনিস শিখবো, সেটা হলো IRR। এটা আজকের ক্লাসে 100% ধারণা আপনি পাবেন না IRR এর, শুধু বেসিক জানতে পারবেন। IRR এর জন্য স্পেশাল করে একটা ক্লাস থাকবে আলাদা, ওই ক্লাসে শুধু IRR বুঝাইতে হবে। চেষ্টা করবো আগামী ক্লাসে। IRR অর্থ হলো ইন্টারনাল রেট অফ রিটার্ন। IRR করার জন্য সূত্রতে শিখতে পারছিলাম আমরা, IRR করার জন্য শিখতে পারছেন এনপিভি প্লাস আরো দুইটা ঘর, ডিএফ পিভি। অর্থাৎ এনপি বের করার পরও আরো দুইটা ঘর লাগবে আপনার, ওটার নাম ডিএফ, এটা হলো পিভি। এই দুইটা ঘর, এই দুইটা তো এনপিভির জন্য করছিলাম, আইআরআর জন্য এই দুইটা এক্সট্রা করছি, এরকম জিনিস আরো এক্সট্রা করতে হবে। আইআরআর করার জন্য কোনো পার্সেন্টেজ দেওয়া থাকবে না অঙ্কে। এখানে 10% দিয়ে দিছিল, এই যে জায়গায় 10% দিয়ে দিছিল, পরে আমরা একটা সূত্র লিখছি এইভাবে, 1/1 প্লাস 0.10 পাওয়ার 1, এইভাবে সূত্র লিখছি। পার্সেন্ট দেওয়া ছিল 10%, পাওয়ার লিখছি 1 2 এরকম। আয়ার দেওয়া ক্ষেত্রে কোনো পাওয়ার দেওয়া থাকবে, পার্সেন্ট দেওয়া থাকবে না, ওইটা আমাকে ধরে নিতে হবে। কিভাবে ধরবো? বাংলায় লিখে রাখেন। আয়ার বের করার জন্য কিভাবে এই পার্সেন্টটা বের করার নিয়ম, নিয়ম নাম্বার 1, এনপিভি যদি প্লাস হয় সুদের হার প্লাস করতে হবে, বৃদ্ধি, প্লাস মানে বৃদ্ধি করতে হবে। যেমন এখানে এনপিভি আসছে 2426 টাকা, এখানে একটা রেট ধরতে হবে, এখানে 10% সুদে 2026 টাকা আসছে, অর্থাৎ প্লাস আসছে, প্লাস। এখানে প্লাস আসলে এখানে আরো বাড়াইতে হবে, 12 না 15 দিয়ে করতে হবে, বা 10 না 15 20 25, 12 13 ইচ্ছা মতো বাড়াইতে হবে। তখন আমরা 10 আমরা 12% ধরে করলাম, আপনি ইচ্ছা করলে 15 দিয়ে করতে পারেন। তাহলে এইভাবে সূত্র লিখবো, 1/ফার্স্ট ব্র্যাকেট প্লাস 0.12 পাওয়ার 1, 2 3 4 5। এটা এই 12 আমি কিভাবে ধরলাম, এই জায়গায় প্লাস আসছে বলে এই 10-এর সাথে আরো 2% বাড়িয়ে 12% করছে। ধরে নেন এখানে মাইনাস আসলো, এখানে মাইনাস লিখলে কমাতে হবে, হ্রাস,
কমাতে হবে, কিভাবে কমাবো? এই জায়গায় কমায় দিব আর কি। এই জায়গায় কম আসলে, মাইনাস আসলে, ধরেন এটা মাইনাস আসলো, ধরে নেন, ধরে নেন এটা মাইনাস আসলো, তাহলে এখানে 10 থেকে কমায় যাবেন 8%, 7%, 6% দিয়ে করবেন ইচ্ছা মতো। মাইনাস আসলে এই পার্সেন্টটা কমাইতে হবে। এখন 12% দিয়ে অঙ্কটা করতেছি আমরা। 1 ভাগ ফার্স্ট ব্র্যাকেট 1 + 0.12 পাওয়ার 1 দিলে এখানে সংখ্যা আসবে 893। এখানে 2 দিলে সংখ্যা আসবে 797। এই জায়গায়, একের জায়গায় 3 দিলে আসবে, 4 দিলে এটা আসবে, 5 দিলে এটা আসবে। এটা এখন কয় নাম্বার? এটা গেল 5। 6 নাম্বার করার জন্য 2 × 5, অর্থাৎ সিএফ এটির সঙ্গে আপনার ডিএফ এর গুণ করতে হবে। 1 2 3 4 5 6 মান বেরিয়ে আসবে। এটার সঙ্গে এটার গুণ করলাম, এটা আসছে। নতুন এনপিভি, এনপিভি @12%। এনপিভি সূত্র টিপিভি মাইনাস এনসিও, টিপিভি মাইনাস টিপিভি আসলো 97,104 টাকা, এনসিও 1 লাখ টাকা। ব্যবসা মাইনাস আসছে, লস আসছে, লস, লস চলে আসলো 28,02,896। এনপিভি পাইলাম দুইটা, একটা প্লাস একটা মাইনাস, একটা 10% দিয়ে এনপিভি পাইলাম, NPV @10%, আর 12% দিয়ে এটা পাইলাম। এখন আইআরআর বের করতে হবে। আইআরআর বের করার জন্য এই সূত্র ব্যবহার করতে হবে। এতে বলা হয় ছোট হার, ছোট হার। বি কে বলা হবে বড় হার। সি কে বলা হবে প্লাস এনপিভি। ডি কে বলা হবে মাইনাস এনপিভি। ছোট হার, দুইটা হার আছে কিন্তু 10 আর একটা 12। 10 হলো ছোট হার, 12 হবে তাহলে বড় হার। তো এর মান 10, বি এর মান 12, সি এর মান প্লাস এনপিভি, ডি এর মান মাইনাস এনপিভি। প্লাস এনপিভি, এই যে প্লাস এনপিভি, এটা প্লাস, এটা হলো মাইনাস এনপিভি। এইগুলা একটু এখানে বসাই দিব। আইআরআর যে একদিনে শিখে যাবেন এরকম না, আরো আপনাকে 10টা অঙ্ক করতে হবে বই থেকে, তাহলে আইআরআর শিখতে পারবেন। এখন একটা কাজ করবেন, সাইন্টিফিক ক্যালকুলেটরকে এভাবে লিখে দিবেন। মাইনাস মাইনাসে প্লাস হয় এটা আপনার বুঝার দরকার নাই। সাইন্টিফিক ক্যালকুলেটরে বুঝতে দেন যে মাইনাস মাইনাসে প্লাস হইতেছে, সে আপনাকে হেল্প করবে। এই সম্পূর্ণটা সাইন্টিফিক ক্যালকুলেটর লিখলাম, এটা আসছে। এটা থেকে এটা বাদ দিলাম, এটা আসছে। এখন এটার সাথে এটা গুণ করলাম, এটা দিয়ে ভাগ করলাম, আসতেছে হলো এরকম কিছু একটা, যোগ করলাম। এটা তো সুদের হার, এটাকে 100 দিয়ে গুণ করলাম। এটা অর্থ যে লাভটা পাচ্ছি বর্তমানে, এটা হলো 10.92%। এই ক্লাসটা আরো 5 বার 7 বার দেখেন যদি আপনার একটু বুঝতে অসুবিধা হয়। না বুঝলে নেক্সট ক্লাসগুলোতেও প্রশ্ন করতে পারবেন। ঈদের আগে এটাই শেষ ক্লাস। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ দেখা হবে। আপনাদের প্রশ্ন থাকলে হাত তুলে প্রশ্ন করতে পারবেন।
2% বাড়ানোর বাধ্যতামূলক না, আপনি 5, 10, 15, 20, 100% বাড়াতে পারবেন। এটা কোনো সমস্যা না। যেহেতু কোয়েশ্চেন নাই, তো নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে, ঈদের অগ্রিম শুভেচ্ছা।